সেই ভাঙা কুয়ো একদম পাড়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি শূন্য, একদম স্থির। আর ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে ঋতু। শ্যাওলা ধরা জামা কাপড় আর শরীর থেকে একটা তীব্র পচা মাংসের গন্ধ যেন ভেসে আসছে। কাল রাতের সেই চেনা কেয়ারটেকার আর এই লোকটার মধ্যে কোনো মিল নেই। রণজয় প্রাণপণে চিৎকার করলো, রিয়া, রিয়া সরে আয় ওখান থেকে। রিয়া ডাকছে আমাকে। ভাগো, এত তাড়াতাড়ি ফিরে এলে। পাহাড়ের এই চড়াই রাস্তাটা বড্ড খারাপ। গাড়ির ইঞ্জিনটা বেশ কিছুক্ষণ ধরেই একটা অদ্ভুত ঘর ঘর আওয়াজ করছিল। তারপর একটা বড়সড় ঝাঁকুনি দিয়ে গাড়িটা একেবারে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। চারপাশের ঘন পাহাড়ি জঙ্গলে নিস্তব্ধতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল নিমেষে। হেডলাইটের আলোটা সামনের একটা পুরনো শ্যাওলা ধরা লোহার গেটের উপর গিয়ে পড়েছে। এই রণজয়, তুই শিওর তো এইটাই সেই জায়গা? স্টিয়ারিং এ একটা জোরে কিল মেরে শহীদ বলল, তার গলায় স্পষ্ট বিরক্তি আর ক্লান্তি। রণজয় গাড়ির ড্যাশবোর্ড থেকে টর্চটা হাতে নিল। ম্যাপ তো এখান পর্যন্তই দেখাচ্ছিল রে, তারপর তো ইন্টারনেট সিগন্যাল উধাও। অফলাইন ম্যাপেও তো এই লোকেশনটাই দেখাচ্ছে। অফলাইন ম্যাপে নিখোঁজই করেছে। তুই বললি একটা একটা অফবিট জায়গায় বাংলো খুঁজে বের করেছিস। হ্যাঁ, অফবিট মানে কি সোজা ভূতের বাড়িতে? এই ঘুটঘুটে অন্ধকারে এখানে তো একটা শিয়াল কুকুরও দেখছি না। শহীদ ফুঁসতে লাগলো। রণজয় গলাটা নিচু করে বলল, আরে ভাই, পাহাড়ের জঙ্গলে তো এমনই হয়। তুই তো প্রথমবার পাহাড়ে আসছিস না, একটু ধৈর্য ধর। গাড়ির পেছনের সিটের দরজা খোলার আওয়াজ হলো। রিয়া নিজে থেকে দরজা খুলে নিচে নামলো। কি রে রিয়া, তুই নামলি কেন? ভেতরে বস, আমি আর সুমিত আগে জায়গাটা দেখে আসি। রণজয় পেছন ফিরে বলল। রিয়া কোনো উত্তর দিল না। সে শুধু তার জ্যাকেটের চেনটা গলা পর্যন্ত টেনে দিল। ওকে কিছু বলে কোনো লাভ নেই রণজয়। ও এমনিতেই সারা রাত গাড়িতে একটাও কথা বলেনি। তুই বরং ওই গেটটার দিকে টর্চটা মারতো। ওটা কি আদবে কোনো বাংলোর গেট নাকি? সুমিত গাড়ি থেকে নেমে পড়ল। রণজয় টর্চটা জেলে সামনের দিকে পা বাড়ালো। দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ, ওই তো গেটের পাশে মোর্চে ধরা একটা বোর্ড লাগানো আছে, বন বাংলো। এটাই সেই জায়গা। সুমিত, চল ভেতরে যাই। ভেতরে যাবো মানে? গেট তো ভেতর থেকে তালা বন্ধ, আর বাংলোর ভেতরে তো কোনো আলোই জ্বলছে না। তুই যে বললি কেয়ারটেকার থাকবে, সে কই? সুমিত গেটের শিকে হাত দিয়ে ঠেলা মারল। থাকবে তো বলেছিল, আমি ডাকছি, দাঁড়া। হ্যালো, কেউ আছেন ভেতরে? কেয়ারটেকার দাদা, কেউ আছেন? রণজয় গলার শিরা ফুলিয়ে চিৎকার করলো। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই, শুধু জুতোর নিচে শুকনো পাতা ভাঙার মর্মর আওয়াজ আর পাহাড়ে ঝিঁঝি পোকার ডাক। এই ঠান্ডায় এখন সারা রাত গাড়িতে বসে থাকতে হবে? তোর ওই সস্তার বুকিং এর চক্করে পড়ে না আমাদের নির্ঘাত ম্যালেরিয়া হবে। সুমিত পকেট থেকে সিগারেট বের করলো। একটু দাঁড়া না, পাহাড়ি লোক হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। আমি আবার ডাকছি, দাঁড়া। ও দাদা, আরে আমরা কলকাতা থেকে আসছি, গেটটা খুলুন। রণজয়ের গলার আওয়াজ এবার একটু চড়ল। হঠাৎ বাংলোর ভেতরের দিকের ঘুটঘুটে অন্ধকার থেকে একটা টিমটিমে হলুদ আলো ফুটে উঠল। আলোটা ধীরে ধীরে গেটের কাছে এগিয়ে আসতে লাগলো। ওই 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 দেখ সুমিত, কেউ একজন আসছে হ্যারিকেন হাতে। রণজয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলোটা গেটের একদম কাছে এসে দাঁড়ালো। হ্যারিকেনের পেছন থেকে একটা ভাঙা খসখসে বয়স্ক গলা ভেসে এলো। কে? কারা ওখানে এত রাতে? দাদু, আমরা কলকাতা থেকে আসছি। ওই আমাদের একটা বুকিং ছিল ওই বাংলোতে। আমার নাম রণজয় সেনগুপ্ত। বুকিং? সে আবার কি জিনিস বাবু? তবে ওপর মহল থেকে বাবুরা আসবে বলে আমার কাছে খবর ছিল, কিন্তু এত রাতে? লোকটার গলার আওয়াজটা কেমন যেন একটা ফাঁপা পাইপের ভেতর দিয়ে আসার মতো শোনালো। সুমিত অধৈর্য হয়ে বলল, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল দাদু, তাই দেরি হলো। আপনি গেটটা খুলুন না, বড্ড ঠান্ডা বাইরে।
আচ্ছা আচ্ছা খুলছি বাবু। আমি তো বাংলোর কেয়ারটেকার, সবাই রতন বলেই ডাকে। একটু দাঁড়ান। রতন পকেট থেকে একটা পেল্লাই সাইজের লোহার চাবি বের করে গেটের ভারী তালাটা খুলল। একটা বিকট কেঁচ কেঁচ আওয়াজে তালাটা খুলল। আসুন, ভেতরে আসুন। গাড়িটা ওই মাঠের এক পাশে দাঁড় করিয়ে দিন। সুমিত গাড়িটা ভেতরে ঢুকিয়ে পার্ক করলো। রিয়া নিজের ব্যাগটা কাঁধে নিয়ে নিঃশব্দে রতনের পেছন পেছন হাঁটতে শুরু করলো। বাংলোর বাইরের চেহারাটা বেশ পুরনো ব্রিটিশ আমলের মতো, বড় বড় থাম আর কাঠের টানা বারান্দা। সুমিত বারান্দায় পা রেখে জিজ্ঞেস করলো, দাদু, বাংলোতে কোনো ইলেকট্রিসিটি নেই নাকি? পুরো অন্ধকার যে, আপনারা থাকেন কি করে? পাহাড়ের লাইন বাবু, এই আছে এই নেই। আজ দুপুর থেকেই তো কারেন্টও নেই এখানে। তবে জেনারেটর আছে, কিন্তু তেল ফুরিয়ে গেছে। কাল সকালে বস্তি থেকে তেল নিয়ে এলেই চালিয়ে দেব। আজ রাতটা এই কি বলবো আর, এই রাতটা আপনারা এই হারিকেন আর মোমবাতিটা দিয়ে চালিয়ে নিন বাবুরা। রতন একটা বড় কাঠের দরজা ঠেলে খুলল। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ সুমিতের নাকে এলো। অনেকটা যেন বহু বছর ধরে বন্ধ থাকা কোনো পুরনো লাইব্রেরির গন্ধ। আরে বাবা, কি বিচ্ছিরি গন্ধ! আরে রণজয়, তুই অনলাইনে এই ঘরে ছবি দেখেছিলি? ইস, ছবিতে তো ভালোই লাগছিল, এখন অন্ধকার বলে হয়তো এরকম স্যাঁতস্যাঁতে লাগছে। তুই তো কমপ্লেন করিস না তো। আপনারা ফ্রেশ হয়ে নিন বাবুরা, আমি খাবার গরম করছি। অনেক রাত হলো, খেয়ে শুয়ে পড়বেন। ডান দিকের ওই ঘরটা আপনাদের, আর বাঁ দিকের ছোট ঘরটা ওইটা দিদিমণির জন্যে। রতন হ্যারিকেনটা টেবিলের ওপর রেখে চলে গেল রান্নাঘরের দিকে। রিয়া, তুই বাঁদিকের ঘরটায় চলে যা, আমরা ফ্রেশ হয়ে তোকে ডাকছি। রিয়া নিজের ব্যাগটা নিয়ে বাঁ দিকের ঘরের ভেতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। 15 মিনিট পর খাবার টেবিলে বসলো তিনজন। ডাইনিং টেবিলটা বেশ বড়, কিন্তু কাঠগুলো অনেক জায়গায় পচে গেছে। রতন 3টে বড় পাথরের থালায় ভাত আর লাল রঙের একটা ঝোল পরিবেশন করলো। সুমিত একটা হাড়হীন টুকরো চামচ দিয়ে নেড়েচেড়ে দেখলো। দাদু, এটা কিসের মাংস? পিসগুলো কেমন যেন অন্যরকম দেখতে। পাহাড়ি ছাগল বাবু, জঙ্গলি ছাগল বলতে পারেন। জঙ্গলের লতা পাতা খায় তো, তাই মাংসের রং আর স্বাদটা একটু অমন হয়। চিন্তা করেন না, খেয়ে নিন। মাংসটা এত ঠান্ডা কেন? আরে এই তো আপনি গরম করে আনলেন বললেন, আর স্বাদটাও কেমন যেন একটা বিস্বাদ গোছের। কিরম ছাই ছাই লাগছে। পাহাড়ে কোনো কিছুই বেশিক্ষণ গরম থাকে না বাবু। আর এই বাংলোর রান্নাঘরটা তো মাটির তলায়, বড্ড ঠান্ডা। খেয়ে নিন, পেটে তো কিছু পড়বে। রতন টেবিলের পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুত হাসি হাসলো। রণজয় চুপচাপ খেতে শুরু করলো। খুব একটা খারাপ না শোন, তুই বেশি বায়নাকা করছিস। খিদের পেটে যা পাচ্ছিস খেয়ে নে। রিয়া, তুই খাচ্ছিস না কেন? আমি আর খাবো না। তুই তো কিছুই খেলি না, সেই দুপুর থেকে না খেয়ে আছিস। না, আমার খিদে নেই। ঠিক আছে, তুই গিয়ে শুয়ে পড়, আমরা খেয়ে উঠছি। রণজয় আর কথা বাড়ালো না। রিয়া নিজের ঘরে চলে যাওয়ার পর সুমিত রণজয়ের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমার কিন্তু লোকটাকে একদম সুবোধের ঠেকছে না রণজয়। লোকটার হাতের নখগুলো দেখেছিস? সালা কি বড় বড় আর কালো রে! মনে হচ্ছে যেন কত বছর স্নান করেনি। উফ সুমিত, তুই সবকিছুতেই বেশি ভাবিস জানিস তো। জঙ্গলি কেয়ারটেকার ওরকমই তো হবে। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। খাওয়া শেষ করে দুজনে ডান দিকের বড় ঘরটায় শুতে গেল। কাঠের গদিটা স্যাঁতস্যাঁতে, সুমিতের চোখে ঘুম আসছিল না। ঘরের জানলাটা অর্ধেক খোলা, বাইরে শুধু নিশ্ছিদ্র অন্ধকার আর পাহাড়ি ঝোড়ো হাওয়ার আওয়াজ। রাত তখন ঠিক 2:30। হঠাৎ একটা খসখস আওয়াজে সুমিতের চোখ খুলে গেল।
আওয়াজটা বাইরের দিক থেকে আসছে। খুব নিচু স্বরে কেউ যেন কথা বলছে। সুমিত রণজয়কে ঠেলা মারল। রণজয়, এই রণজয়, ওঠ না, ওঠ না একবার। হুম, কি হলো? এত রাতে কি হয়েছে? ডাকছিস কেন? ঘুমোতে দে না। ধুর। আরে ওঠ না, বাইরের দিক থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে না? কেউ কথা বলছে মনে হচ্ছে। কিসের আওয়াজ? পাহাড়ি হাওয়া দিচ্ছে হয়তো। তুই ঘুমো তো। আরে না, হাওয়া নয়, আমি স্পষ্ট মানুষের গলা শুনতে পাচ্ছি। সুমিত বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গেল। জানলার কাঁচের ফাঁক দিয়ে পেছনের উঠোনটা দেখা যায়। উঠোনের ঠিক মাঝখানে একটা পুরনো ভাঙাচোরা কুয়ো, আর সেই কুয়োর পাড়ে হ্যারিকেন হাতে কেউ একজন দাঁড়িয়ে আছে। রণজয়, শিগগিরই এখানে আয়। রতন, রতন ওই ভাঙা কুয়োর দিকে ঝুঁকে কার সাথে যেন কথা বলছে এত রাতে। কোথায়? হ্যাঁ, তাই তো। দাদু ওখানে কি করছে এত রাতে? আর কার সাথে কথা বলছে? দুজনে কান পাতল জানলার কাছে। কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার তো লোকটাকে প্রথম থেকেই সুবিধা ঠেকছিল না, কিন্তু ও কুয়োর ভেতরে কার সাথে কথা বলছে? আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা একদম সেফ নয়। আমাদের এক্ষুনি রিয়াকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। এখন এই মাঝরাতে পাহাড়ের রাস্তায় কোথায় যাবি তুই? তার উপরে গাড়িটাও তো ঠিক মতো চলছে না। ঠিক আছে, ঠিক আছে, একটু সকাল হতে দে। আলোটা ফুটলে আমরা বেরিয়ে যাব। আমি আজ সারা রাত জেগে পাহারা দিচ্ছি। তুই বরং একটু ঘুমিয়ে নে। আমার আর ঘুম আসবে বলে মনে হয় না। সুমিত খাটের এক কোণে বসে রইল। সকাল হলো। পাখির ডাকে আর জানলা দিয়ে আসা রোদের আলোয় সুমিতের চোখ খুলল। রণজয়ও খাটের অন্য পাশে বসে ঢুলছে। এ রণজয়, রণজয়, তুই ওঠ না, সকাল হয়ে গেছে। চল চল না, রিয়াকে ডাকি, চল। রিয়া, রিয়া উঠেছিস? রিয়া? দুজনে রিয়ার ঘরের দরজায় টোকা মারল, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নেই। সুমিত দরজাটা ঠেলতেই সেটা খুলে গেল। রিয়া অঘরে ঘুমোচ্ছে। ওকে এখন ডাকার দরকার নেই রণজয়, ও এমনিতেই বড্ড চুপচাপ। ওকে এখন ভয় দেখে কোনো লাভ নেই। তুই বরং চল, গ্রামের দিক থেকে ঘুরে আসি। একটু চা খেয়ে মাথাটা ঠান্ডা করে রতনের খোঁজ নিতে হবে। লোকটা আদৌ কেয়ারটেকার কিনা কে জানে। ঠিক বলেছিস, চল বস্তির দিকে যাই। দুজনে বাংলো থেকে বেরিয়ে পাহাড়ি ঢাল বেয়ে নিচে গ্রামের দিকে নামতে শুরু করলো। রতনকে বাংলোর কোথাও দেখা গেল না। মিনিট 15 হাঁটার পর একটা ছোট চায়ের দোকান দেখতে পেল তারা। দাদা, দু কাপ চা দিন তো, ভালো করে আদা দিয়ে ফোটাবেন। হ্যাঁ। সুমিত একটা কাঠের বেঞ্চে বসলো। দোকানে চায়ের ছাঁকনিটা ধুতে ধুতে তাদের দিকে একবার আর চোখে তাকালো। বাবু, আপনারা কোথা থেকে এসেছেন? আগে তো কখনো দেখিনি। আমরা কালই কলকাতা থেকে এখানে এসেছি, ওই বাংলোতে উঠেছি। আচ্ছা দাদা, বাংলোর এই বয়স্ক কেয়ারটেকার মানে রতন, উনি কতদিন ধরে এখানে আছেন? সুমিত খুব সাবধানে প্রশ্নটা করলো। চাওয়ালা লোকটার হাত হঠাৎ থেমে গেল। চোখ দুটো বড় বড় করে সে সুমিতের দিকে তাকালো। দোকানের পাশে বসে থাকা আরেকজন বয়স্ক লোকও তাদের দিকে ঘুরে তাকালো। রতন? কত কথা বলছেন বাবু? আরে ওই যে কেয়ারটেকার, বয়স্ক লোক যে কাল রাতে আমাদের বাংলো খুলে দিল, রেঁধে খাওয়ালো। কে বলছেন বাবু? আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? ওই বাংলো তো গত 20 বছর ধরে পরিত্যক্ত, সরকারের তরফ থেকে সিল করে দিয়ে গেছে। পরিত্যক্ত মানে? আমরা তো কাল রাতেই রতনের হাতে রান্না খেলাম, সরকারি তরফ থেকে তো সিল করে দিয়ে গেছে। সুমিত উঠে দাঁড়ালো। পাশের বয়স্ক লোকটা এবার কথা বলে উঠল। বাবু, আপনারা কাল রাতে কার হাতে রান্না খেয়েছেন আমি জানি না, কিন্তু রতন রতন তো 20 বছর আগে ওই বাংলোর পিছনের কুয়োতে পড়েই মরে ভূত হয়ে গেছে। কি বলছেন? কি কুয়োতে পড়ে মরে গেছে? হ্যাঁ বাবু,
লোকটার খাওয়ার বড্ড লোভ ছিল, মাংসের লোভ। বাবুদের জন্য আনা মাংস সে রাতে চুরি করে খেতে যেত। ওই পেছনের কুয়োর ধারেই কাটাকাটি করত। একদিন রাতে মাংস কাটতে গিয়ে অন্ধকারে পা হড়কে কুয়োর অতলে তলিয়ে যায়। কেউ তাকে বাঁচাতে পারেনি। তারপর থেকেই ওই বাংলোতে যেই রাতে থাকতে গেছে, কেউই আর পরের দিন সকালে ফিরে আসেনি। সরকার বাধ্য হয়ে ওই বাংলোটা সিল করে দেয়। সুমিত আর রণজয়ের মুখের রক্ত নিমেষে যেন শুকিয়ে গেল। দুজনে একে অপরের দিকে তাকালো। কাল রাতের সেই ঠান্ডা ছাই রঙের মাংস, ওটা তবে কিসের মাংস ছিল? রণজয়, রণজয়, রিয়া বাংলোতে একা আছে, চল। ও ভগবান, চল শিগগির চল। চাওয়ালের হতভম্ব মুখের দিকে আর না তাকিয়ে দুজনে পাগলের মতো পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে ছুটতে শুরু করলো। জুতোর নিচে পাথর পিছলে যাচ্ছে, কাঁটা গাছে জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। শ্বাস যেন আটকে আসছে, তবুও তারা ছুটছে। রিয়া, রিয়া! রণজয় বাংলোর গেট দিয়ে ঢুকতে পাগলের মতো চিৎকার করতে লাগলো। বাংলোর দরজা হাট করে খোলা, ভেতরে কেউ নেই। রিয়ার ঘরের বিছানাটা খালি, তবে ব্যাকপ্যাকটা তার মেঝেতে পড়ে আছে। সুমিত, সুমিত, রিয়া ঘরের ভেতরে নেই। পেছনের উঠোন, কুয়োর দিকটা দেখ। কাল রাতে কুয়োর কাছে দাঁড়িয়ে কথা বলছিল তো লোকটা। চ চ চ চ, ওখানে চ, ওখানে চ। সুমিত দৌড়ে পেছনের দরজা দিয়ে উঠোনে গিয়ে দাঁড়ালো। উঠোনের দৃশ্য দেখে দুজনেরই পায়ের তলার মাটি যেন সরে গেল। হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো। রিয়া সেই ভাঙা কুয়োর একদম পাড়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি শূন্য, একদম স্থির। আর ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে রতন। শ্যাওলা ধরা জামা কাপড় আর শরীর থেকে একটা তীব্র পচা মাংসের গন্ধ যেন ভেসে আসছে। কাল রাতের সেই চেনা কেয়ারটেকার আর এই লোকটার মধ্যে কোনো মিল নেই। রণজয় প্রাণপণে চিৎকার করলো, রিয়া, রিয়া, সরে আয় ওখান থেকে, রিয়া! রিয়া একবার ঘাড় ঘুরিয়ে রণজয়ের দিকে তাকালো। তার শূন্য চোখে কোনো ভাবান্তর নেই। ডাকছে আমাকে। কে ডাকছে? কেউ নেই ওখানে, তুই চলে আয় রিয়া। সুমিত একটা এগোতে গেল। রতন হঠাৎ একটা বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। হাসির চোটে তার ঝুলে পড়া চোয়ালটা আরো নিচে নেমে এলো। চোখের কোটর থেকে কালো জল গড়িয়ে পড়তে লাগলো। বাবু, এত তাড়াতাড়ি ফিরে এলেন? আমি তো বলছিলাম আজকের মাংসটা বড্ড নরম হবে। কুয়োর তলায় ঠান্ডা জলে বেশ জমবে। এই বছর ধরে বড্ড খিদার জ্বালা বাবু। রতনের গলাটা এখন আর কোনো মানুষের গলার মতো শোনাচ্ছে না। মনে হচ্ছে যেন কুয়োর গভীর তলদেশ থেকে একটা প্রতিধ্বনি উঠে আসছে। তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে শয়তান! আমরা এখান থেকে চলে যাচ্ছি, ওকে ছেড়ে দে। সুমিত একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে রতনের দিকে তাক করলো। ছেড়ে দেব? এই খিদের জ্বালায় আমি আর আমার কুয়োর তলার সাথীরা পড়ছি বাবু। কেউ আমাদের এক টুকরো তাজা মাংস দেয়নি। আজ যখন খাবার নিজে থেকে কুয়োর পাড়ে এসে দাঁড়িয়েছে, তখন কি আর ছাড়া যায়? কথাটা শেষ করে রতন রিয়ার কাঁধের উপর তার পচা ঠান্ডা হাত দুটো রাখলো। রিয়ার শরীরটা একটা পুতুলের মতো সামনের দিকে ঝুঁকে গেল কুয়োর অন্ধকারের দিকে। রণজয়, ওকে ধর! সুমিত পাথরটা রতনের দিকে ছুঁড়ে মেরে পাগলের মতো দৌড়ে গেল কুয়োর দিকে। রণজয় তার পিছু পিছু ছুটল। পাথরটা রতনের মাথার ঠিক মাঝখানে গিয়ে লাগলো, কিন্তু লোকটার শরীরটা যেন ধোঁয়ার তৈরি। পাথরটা সোজাসুজি লোকটার মাথার ভেতর দিয়ে গলে গিয়ে কুয়োর অন্ধকারে তলিয়ে গেল। সুমিত ঝাঁপিয়ে পড়ে রিয়ার একটা হাত খামচে ধরল। রণজয় রিয়ার জ্যাকেটটা চেপে ধরে হ্যাঁচকা টান মারল। রিয়া ছিটকে সুমিত আর রণজয়ের গায়ের উপর এসে পড়ল। তিনজনই ছিটকে উঠোনের ধুলোয় লুটিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে রতনের সেই বিকৃত মুখটা সুমিতের একদম কানের কাছে যেন নেমে এলো।
একটা পচা ঠান্ডা নিঃশ্বাস সুমিতের ঘাড়ে এসে লাগলো। আজ পালালি বাবু, কিন্তু কত দূর যাবি? আমি আসবো, তোদের গাড়ির পেছন পেছন আসবো, নরম মাংসের খোঁজে। রতনের শরীরটা হঠাৎ করে গলে তো কাদার মতো হয়ে গিয়ে কুয়োর ভেতরে ধপাস করে পড়ে গেল। রিয়া, রিয়া ওঠ, জলদি ওঠ, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, আর 1 সেকেন্ডও না। রণজয় রিয়াকে মাটি থেকে টেনে তুলল। রিয়া টলতে টলতে উঠে দাঁড়ালো। সে তার ব্যাকপ্যাকটা আর নিতে চাইল না। তিনজনে বাংলোর গেট দিয়ে বেরিয়ে পাগলের মতো ছুটতে শুরু করলো জঙ্গলের রাস্তা ধরে। পেছনে পড়ে রইল সেই অভিশপ্ত ডাক বাংলো, আর কুয়োর গভীর তলদেশ থেকে ভেসে আসা রতনের সেই অট্টহাসি, যা সারা জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগলো। গাড়িটা যেখানে রাখা ছিল সেখানে পৌঁছে তিনজনই হাঁপাতে হাঁপাতে গাড়িতে উঠল। সুমিত কাঁপা কাঁপা হাতে চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিল। একবার, দুবার, তিনবারের মাথায় ইঞ্জিনটা গর্জন করে উঠল। চালা সুমিত, ফুল স্পিডে চালা। রণজয় চিৎকার করল। গাড়িটা জঙ্গলের ভাঙাচোরা রাস্তা ধরে তীব্র বেগে ছুটে চলল। সুমিত অ্যাক্সিলেটরে পা ধরে চেপে আছে। আমি কি বেঁচে থাকতে পারবো রঞ্জন? রাস্তাটা এতক্ষণ ধরে চলছি, কিন্তু শেষই তো হচ্ছে না। সুমিত ঘামতে ঘামতে বলল। রণজয় ম্যাপ দেখার চেষ্টা করলো, কিন্তু ফোনে কোনো সিগন্যালই নেই। হবে হবে, তুই চালাতে থাক, আমরা প্রায় হাইওয়ের কাছাকাছি চলে এসেছি। রিয়া, তুই ঠিক আছিস তো? রণজয় পিছন ফিরে তাকালো। রিয়া কোনো উত্তর দিল না। সে শুধু একদৃষ্টে গাড়ির পেছনের কাঁচটার দিকে তাকিয়ে আছে। সুমিত রিয়ার ভয়ার্ত মুখের দিকে রিয়ার ভিউ মিররে তাকালো। আর ঠিক তখনই সুমিতের বুকটা ছ্যাঁত করে উঠল। গাড়ির পেছনের কাঁচের ঠিক ওপাশে অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে একটা ছায়া মূর্তি ছুটে আসছে, আর তার দৌড়ানোর স্পিড গাড়ির স্পিডের চেয়ে বেশি। মূর্তিটা একটু একটু করে গাড়ির আরো কাছে চলে আসছে। ও আমাদের ছাড়বে না সুমিত, ও আমাদের মাংস খাবে। রিয়া গাড়ির কাঁচের দিকে তাকিয়ে ফিসফিস করে উঠল। সুমিত আবার এক্সিলেটরে চাপ দিল, কিন্তু গাড়ির ইঞ্জিনটা ঠিক কাল রাতের মতোই একটা ঘর ঘর আওয়াজ করে উঠল। সামনে রাস্তাটা হঠাৎ করে শেষ হয়ে গিয়ে একটা গভীর খাদের কিনারে এসে ঠেকেছে, আর পেছনের কাঁচের ওপাশ থেকে শোনা যাচ্ছে রতনের সেই বিকট অট্টহাসি।